আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ইভিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব 17। আজকের পর্বটি তুলনামূলকভাবে একটু বড় হবে, কারণ আজকের পর্বে আপনাদের পছন্দের মানুষ এম সায়েদ আহমেদ ভাই 4টা ঘটনা পাঠিয়েছেন এবং তার সাথে আরো পাঠানো ঘটনা আছে অন্যদের। তো আজকের পর্বটি যেমন ভয়ানক তেমন রহস্যময়। আজকের পর্বতে কালো জাদু নিয়েও একটি ঘটনা আছে, আশা করি সেটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমি আছি ফারহান আপনাদের সাথে, আপনারা দেখছেন ইভিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব 17। আপনারা যদি আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করতে চান তাহলে আমাদের মাধ্যমে সেটা শেয়ার করতে পারেন, আমাদের জিমেলের মাধ্যমে, দ্যাট ইজ evfbhai@gmail.com। আজকের পর্ব শুরু করার আগে কয়েকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ফেসবুকে আমাদের একটি গ্রুপ খুলেছি, যেটা হচ্ছে জিনের রাজত্ব নামের, যেটার লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে। সেখানে আমরা আমাদের শো নিয়ে যত আপডেট আছে সেখানে আপডেট দেব এবং যেই ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যে এপিসোডে শেয়ার করব, সেই এপিসোডের ঘটনা সংক্রান্ত ছবি থাকলে সেটাও আমরা শেয়ার করব। তো আশা করব আপনারা যারা যারা এখনো জয়েন হননি তারা ওই গ্রুপে জয়েন হয়ে যাবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমি জানতে চাচ্ছি যে জিনের রাজত্ব যে শোটা আমরা চালাচ্ছি, এটা নিয়ে কি আমরা সেপারেট কোনো ইউটিউব চ্যানেল খুলবো? কারণ আমাদের এই চ্যানেলে ফানি মিমস, রিভিউ ভিডিও আসে, গেমিং ভিডিও আসে, একটার মাঝে আরেকটা। তো এই জন্য আমি চাচ্ছি যে আরেকটা চ্যানেল সেপারেট ভাবে শুধু এই শো এর জন্য খোলার জন্য, কারণ এই শো নিয়ে অনেক বড় প্ল্যানিং আছে, এই শো অনেক বড় হবে। তো এই জন্য আমি আপনাদের মতামত জানতে চাচ্ছি যে আমরা কি আরেকটা চ্যানেল খুলবো জিনের রাজত্ব নাম দিয়ে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর কথা না বাড়িয়ে আজকের পর্বের প্রথম ঘটনায় চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, আমার নাম ফাহমিদা খান আনিকা, আমি ঢাকা নবাবগঞ্জ জেলায় থাকি। আজকে ঘটনাটি কালো জাদু নিয়ে, যেটা আমি আমার দাদুর কাছ থেকে শুনেছি। সাল তখন আনুমানিক 2016 বা 17। একটি মেয়ে, তার নাম মায়া, সে আজ ডিগ্রিতে পড়া শেষ করেছে। তার সাথে তার আরেক বন্ধু পড়া শেষ করেছে। তার বন্ধু ও মায়া একসাথে হাঁটছিল। ওই সময় তার বন্ধু বলে, তুমি আমার জন্য 3 বছর অপেক্ষা করতে পারবে? মায়া ঠিক বুঝতে পারল না কথাটা, তার বন্ধু কি বলেছে। তার বন্ধুর নাম ছিল সোহান। অতঃপর সোহান বলল, আমি তোমাকে ভালোবাসি, আমার প্রতিষ্ঠিত হতে 3 বছর লাগবে, এতদিন তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? মায়া বলল, আমি আমার ফ্যামিলির ইচ্ছায় বিয়ে করতে চাই। এই কথা শুনে সোহান বলল, তুমি আমার না হলে আর কারো হতে পারবে না। তারপর সোহান চলে যায়। মায়া একদিন মক্তবে গেল। তারপর মক্তব শেষ করে একটি ছেলেকে দেখতে পেল। মায়ার সঙ্গে তার বান্ধবীও ছিল। তার বান্ধবীকে জিজ্ঞেস করে, ওই ছেলেটা কে? তার বান্ধবী বলে, ওর নাম আদি, ওর বাড়ি ওখান থেকে কিছুটা দূরে, অন্য এলাকায়। মায়া আদিকে দেখে বেশ ভালো লাগে। বাসায় এলে মায়া আদির কথা তার মা বাবাকে বলে। তার মা বাবা আদির সম্পর্কে খোঁজ নিলে দেখা যায় আদি ভালো পরিবারের ছেলে। এরপর আদির সাথে বিয়ে দিবে বলে তার মা বাবা আদিকে বেছে নেয়। মায়ার মা বাবা আদির সঙ্গে মায়ার বিয়ে দিতে রাজি হয়। বলে রাখা ভালো, মায়ার একটা অভ্যাস ছিল, সে যা করবে তা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবে। তো বিয়ের দিন সে তার ও আদির ছবি গ্রুপে পোস্ট করে। সেই গ্রুপে সোহানও ছিল। সে মায়া ও আদির সম্পর্কটা মেনে নিতে পারে নাই, তাই সে তাদের উপর কালো জাদু করে। এই কালো জাদু মূলত করা হয় বিবাহিত দম্পতিকে আলাদা করার জন্য বা তাদের মধ্যে একজনকে মারার জন্য। বিয়ের দিন থেকেই আদির শরীর অসুস্থ হয়ে যায়। প্রথমে তা মায়া স্বাভাবিকভাবে নিয়েছিল, মনে করেছিল এটা স্বাভাবিক একটা বিষয়। কিন্তু বিয়ের 2 দিন পরে আদির শরীর আরও খারাপ করে। তার শরীর খারাপভাবে চুলকাতে শুরু করে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে এটা অ্যালার্জির জন্য, কিন্তু চিন্তার বিষয় আদির অ্যালার্জি ছিল না। আদিকে বাড়িতে নেওয়া হলো। সে কেমন জানি অস্বাভাবিক আচরণ করে, যেন সে কিছু ভয়ঙ্কর কিছু দেখতেছে। রাতে সে ঘুম থেকে উঠে হাত অদ্ভুতভাবে নাড়াচাড়া দেয়, যেন সে জানি কিছু রিচুয়াল করছে। মায়া যখন দেখতে পারে আদি বিছানায় বসে আছে, তখন সে উঠে আদির দিকে তাকায়। আদির দিকে তাকাতেই আদি বিছানায় শুয়ে পড়ে। এরপর থেকে আদি প্রতি রাতে এমন আচরণ করে। একদিন সকালে আদি ঘুম থেকে উঠে রক্ত বমি করা শুরু করে। মায়া কিছু বুঝতে পারে না।
তার বান্ধবীকে এইসব বিষয় বললে তার বান্ধবী বলে তাকে একটা ওঝার কাছে নিয়ে যেতে। মায়া তার বান্ধবীর কথা মতো একজন ওঝার কাছে তাকে নিয়ে যায়। সেই জায়গায় গিয়ে আদি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। এরপর ওঝা তাকে দেখে বেশ ভয় পেয়ে যায়। ওঝা মায়াকে বলে আদিকে অনেক ভয়ঙ্কর জিন দ্বারা কালো জাদু করা হয়েছে, আমি এই জিন ছাড়াতে পারবো না। সে মায়াকে অন্য একজন ওঝার ঠিকানা দেয়। মায়া সেই ওঝার কাছে গেলে ওঝা বলে এই কালো জাদুর বান এই পৃথিবীর কেউ ছাড়াতে পারবে না, শুধু যে এ বান দিয়েছে সে ছাড়াতে পারবে। ওঝা বলে আমি তোমাকে বিশেষ পানি পরে দিচ্ছি, এটা তুমি আদিকে গোসলের সময় পানিতে মিশিয়ে দিবে। আর হ্যাঁ, কখনো তোমরা ঝগড়া বিবাদ কথা কাটাকাটি বা মন কানাকানি করবে না, এতে তোমাদের বিচ্ছেদ হতে পারে। গল্প এখানে শেষ। আর হ্যাঁ, এটা আসলে সত্যি একটি ঘটনা। আজও মায়া আর আদি এই কালো জাদুর বান বয়ে বেড়াচ্ছে। তারা দুইজন জানতো সোহান এই কালো জাদু করেছে, কিন্তু তারা এটা জানতো না সোহান কোথায় আছে। কালো জাদু করার পর সোহান কোথায় যেন চলে গেছে, তাকে পাওয়া যায়নি, এখনও সোহান নিখোঁজ। আজকে ঘটনাটি এই পর্যন্ত। আপনাদের কাছে এই ঘটনাটি কেমন লাগলো জানাবেন। আর আমার কাছে আরও ঘটনা আছে, দর্শকরা চাইলে আমিও ঘটনা পাঠাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন একটি সত্য ঘটনা শেয়ার করার জন্য। আমি প্রায় সময় বলি যে কালো জাদু কখনো ভালো হয় না, ভালো কিছু বয়ে আনেও না। বিশেষ করে তো এই যে প্রেম ভালোবাসার রিলেশনের ক্ষেত্রে দেখা যায় মানে মেয়ে যদি রাজি না থাকে ছেলে কিছু করে, আবার ছেলে রাজি না থাকলে মেয়ে কিছু করে। এটা শুধু প্রেম ভালোবাসার মধ্যে না, এটা অন্যান্য রিলেশনশিপের মধ্যেও হয়ে থাকে। যেমন বিয়ের পরও হইতে পারে, তারপরে শ্বশুর শাশুড়ি বা নিজের আত্মীয় স্বজনের মধ্যে। ওভারঅল এটা কালো জাদু, আর কালো জাদু ভালো কিছু হতেই পারে না। তো ঘটনার মধ্যে যারা উল্লেখ করা ছিল যে এখনও তারা এই ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, আমরা দোয়া করব যেন আল্লাহ কোনো না কোনো ভাবে ওনাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে। আমরা সবাই তাদের জন্য দোয়া করব। ধন্যবাদ আপনাকে ঘটনা শেয়ার করার জন্য আপু। আমরা চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম ফারহান ভাই, আমার নাম ইউসুফ শাহরিয়ার। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। শুরুতেই বলতে চাই আমি এর আগে কখনো কোনো প্ল্যাটফর্মে গল্প পাঠাইনি, এটাই প্রথম, যার কারণে আমার লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই ঘটনা আমি আমার এক বন্ধুর কাছ থেকে কালেক্ট করেছি। এই ঘটনাটি তার চাচাতো ভাইয়ের সাথে ঘটেছিল। ঘটনাটি তার মতো করে বলার চেষ্টা করছি। সময়টা ছিল 2017 সাল। তখন আমার ভাইয়ের বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, যার কারণে তাকে পোস্টিং নিতে হতো। সম্ভবত তখন তিনি সিলেট থেকে চট্টগ্রাম বদলি নিয়েছেন, যার কারণে আমার ভাই এবং তার পরিবার নতুন কোয়ার্টারে উঠে। বলে রাখা ভালো, তখন আমার ভাইয়ের কিছু পার্সোনাল ইস্যুর কারণে কলেজ ড্রপ আউট করেছে। যেহেতু তার কোনো ভাই বোন নেই, যার কারণে সেসব সময় ভার্সিটিতে একাই থাকতো তার মায়ের সাথে। প্রথম কয়েক মাস তাদের সেই কোয়ার্টারে ভালোই কাটে, কিন্তু ঘটনা শুরু হয় মে মাসের মাঝামাঝি। যেহেতু আমার ভাইয়ের তখন ফ্রি টাইম ছিল, তখন সে অ্যানিমেশনের একটি কোর্সে ভর্তি হলো এবং রাত জেগে অ্যানিমেশনের কাজ করত। আমি এখানে ছোট্ট একটা পয়েন্ট বলতে চাই, অ্যানিমেশন হচ্ছে যারা কার্টুন আর্টিস্টরা আছেন বা বিভিন্ন ভিডিওতে অ্যানিমেশন দেখেন, ওইটা আর কি বলে দিলাম যেন বুঝতে অসুবিধা না হয়। একদিন রাতে ঠিক একইভাবে সে তার কাজে মগ্ন ছিল। আনুমানিক রাত 12:30। ঠিক তখন সে খেয়াল করে তাদের বাড়ির ছাদে কিসের জানি হাঁটার আওয়াজ। বলে রাখা ভালো, তাদের কোয়ার্টার ছিল 4 তলা এবং তারা ছিল প্রথম তলায়, যার কারণে ছাদে শব্দ হলে তারা স্পষ্ট শুনতে পারত। তাদের কোয়ার্টারটি আশপাশ ছিল একদম নির্জন শুনশান। যাই হোক, আমার ভাইয়ের মা বাবা তখন গভীর ঘুমে ছিল। সে প্রথমে ভাবে একবার ছাদে দেখে আসবে, কিন্তু সে ভয়ের কারণে একা একা যায়নি। তারপর 20 থেকে 30 মিনিট পর শব্দটি একা একাই থেমে যায়। শব্দটি শুনলে মনে হবে যে কোনো জন্তু বা জানোয়ার 4 হাত পা ভর দিয়ে ছাদে হাঁটছে। প্রথমে সে ভাবল এটা বিড়াল হতে পারে, কিন্তু বিড়ালের পায়ের হাঁটার আওয়াজ এত বিকট নয়। আর সবচেয়ে বড় কথা হলো 4 তলায় বিড়াল কোত্থেকে আসবে? তাছাড়া কোয়ার্টারের সিকিউরিটি গার্ড সবসময় পাহারায় থাকে
এবং সন্ধ্যার পর কোয়ার্টারের গেট বন্ধ করে দেওয়া হয়, তাই বিড়াল আসার তো কোনো প্রশ্নই নাই। এগুলো ভাবতে ভাবতে আমার ভাই সেই রাতে আর কাজ না করে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে সে তার মাকে এসে বিষয়টা জিজ্ঞেস করলে তার মা কিছুই বলতে পারে না। যতদিন যায় আওয়াজ তত বাড়তে থাকে। এক রাতের ঘটনা, একদিন রাতে আমার ভাই ঘুমাচ্ছিল, ঠিক সেই সময় সে আবার ছাদে সেই হাঁটার আওয়াজ শুনতে পায়। তখন রাত আনুমানিক 3:30 বাজে। সে তখন ভয় পাওয়া শুরু করলো। সে ভয়ে ভয়ে উঠে বসলো এবং পানি খেতে ডাইনিং রুমে গেল। সে যখন গ্লাসে পানি ঢাললো, ঠিক তখনই দেখলো যে তাদের ডাইনিং রুমে একটা ছোট অ্যাটাচ বারান্দা রয়েছে। এই বারান্দার গ্রিলে ছাদ থেকে কি জানি একটা লাফ দিয়ে গ্রিলের উপর ঝুলে পড়ল। সাদা পর্দা থাকার কারণে বস্তুটি ভালোভাবে দেখতে পারেনি। সে সময় আমার ভাই অনেক ভয় পায় এবং তার মধ্যে সাহস ছিল না যে সে পর্দাটি সরিয়ে ওই বস্তুটিকে দেখতে যাবে। পরে সে পানির গ্লাসটিকে সেখানেই রেখে এক দৌড় দিয়ে রুমে চলে যায়। তারপর সেই রাতে আর তার ঘুম হয়নি। তারপর ভোরের দিকে সে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে তার মাও তাকে ছাদে শব্দ হওয়ার কথা বলে। সে ঘুমিয়ে আছে ভেবে তার মা তাকে রাতে আর ডাকেনি। এ কথা শুনে আমার ভাই নিশ্চিত হয় যে এই কোয়ার্টারে অলৌকিক কোনো বস্তুর বসবাস রয়েছে, যাকে আমরা সচরাচর খালি চোখে দেখি না বা দেখতে পারি না। সেদিন বিকেলে আমার ভাই যখন বাড়ির কিছু প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য বাজারে যায়, তখন বাজার থেকে ফেরার পথে হঠাৎ একজন অপরিচিত মাঝবয়সী লোক তাকে ডাকে এবং বলে, আমি আপনাদের পাশের কোয়ার্টারেই থাকি। আমি যখন গতকালে মাঝরাতে প্রসাব করতে বাথরুমে যাই, তখন জানালা দিয়ে অদ্ভুত একটা ক্রিয়েচার বা একটি প্রাণী, যেটির শরীর কুচকুচে কালো এবং সে 4 হাত পা ভর দিয়ে আপনার বারান্দার রেলিংয়ের মধ্যে ঝুলছে। অনেক দূর হওয়ায় অদ্ভুত ক্রিয়েচারটিকে ভালো মতো আমি দেখতে পারিনি। এটি বলে সেই লোকটি সেখান থেকে চলে গেল। তখন আমার ভাই বুঝতে পারল যে এখানে কিছু একটা রয়েছে, সামথিং ইজ রং। কেননা সেও গত রাতে তার বারান্দার পর্দার আড়ালে জন্তুর মতো কিছু একটা দেখতে পায়। এগুলো ভেবে আমার ভাই ভয়ে আতঙ্কিত হয়ে ওঠে। তারপর থেকে প্রতিনিয়ত রাতের বেলায় সেই জন্তুটির পায়ের হাঁটার ও দৌড়ানির আওয়াজ শুনতে পেত। এমনকি আমার ভাইয়ের মা বাবা এই বিষয়টি বুঝে যান এবং তারাও রাতের বেলা শব্দ পেতে শুরু করেন। এমনই এক রাতে আমার ভাইয়ের সাথে যা ঘটে সেটা সে কখনোই ভুলতে পারবে না। একদিন গভীর রাতে আমার ভাইয়ের ঘুম ভাঙে, তবে নিত্যদিনের মতো সেদিন তারা ছাদে হাঁটার আওয়াজ পায়নি। তখন রাত বাজে 2:30টার মতো। তখন সে ওয়াশরুমে যায় এবং ওয়াশরুম থেকে বের হওয়ার সময় হঠাৎ কি যেন ভেবে বারান্দার কাছে যায় এবং সে যা দেখে তা দেখার জন্য সে কখনোই প্রস্তুত ছিল না। সে দেখে তাদের কোয়ার্টারের বারান্দার থেকে কিছু দূরে একটা বড় আম গাছ আছে। ওই আম গাছের ডালে ঝুলে আছে সে ভয়ঙ্কর জন্তু বা ক্রিয়েচারটি। আমার ভাই সেই জন্তুটিকে ভালো করে লক্ষ্য করতেই হালকা জোছনা চাঁদের আলোয় যা দেখে তা দেখে আমার ভাই ভয়ে শিউরে ওঠে। সে দেখে যে ওই পৈশাচিক প্রাণীটি আম গাছের ডালে উল্টো হয়ে ঝুলে আছে এবং তার সারা শরীর কুচকুচে কালো এবং সারা শরীরের মধ্যে সুইয়ের মতো কাটা রয়েছে এবং সেই প্রাণীটির জিহ্বা 1 হাত লম্বা, যেটি মুখ থেকে বেরিয়ে আসছে এবং সেটি ঝুলছে এবং সেই প্রাণীটির চোখ আগুনের লাভার মতো লাল, যা দেখতে খুবই বিভৎস লাগছিল। সে পৈশাচিক জীবটি তার ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে এক নাগারে আমার ভাইয়ের দিকে তাকিয়েছিল। ঠিক সেই সময় আমার ভাই কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে ধরে আটকে রেখেছে। সে বারান্দা থেকে পালানোর কোনো শক্তি পাচ্ছিল না, যেন সে একদম ফ্রিজ হয়ে গেছে। পরে আমার ভাই আর দাঁড়িয়ে থাকতে না পেরে সেন্সলেস হয়ে গেল। পরের দিন সকালে তার যখন জ্ঞান ফিরে, সে দেখে যে সে বিছানায় শুয়ে আছে এবং তার বাবা মা তার পাশে বসে। আমার ভাই যখন উঠে তখন গতকাল রাতের সব ঘটনা তার বাবা মাকে খুলে বলে। তার বাবা মা বুঝে যায় যে এই বাসা বা এই কোয়ার্টারে আর থাকা যাবে না। তারপর তারা এক মুহূর্ত সময় নষ্ট না করে পুরো পরিবার সহ সেই দিন তাদের লাগেজ প্যাক করে এবং সেই দিনই তারা তাদের কোনো এক আত্মীয়র বাসায় চলে যায়।
তারপর আমার চাচাতো ভাইয়ের বাবা মানে আমার কাকা তাদের সিনিয়র সরকারি কর্মকর্তাকে বলে কোয়ার্টার চেঞ্জ করার জন্য, খুব তাড়াতাড়ি সেটার বন্দোবস্ত করার জন্য, এবং কিছুদিনের মধ্যে নতুন কোয়ার্টারে শিফট হয়ে যায় তারা। পরে তারা জানতে পারে যে পুরনো সেই কোয়ার্টারে আগে পরিত্যক্ত একটি বাসা ছিল, যেখানে একটি কবিরাজ তন্ত্রমন্ত্র সাধনা করত, এবং শোনা যায় সেই কবিরাজটি জিন সাধনা করতে গিয়ে মারা যায়। পরে সেই পরিত্যক্ত বাড়িটিকে ভেঙে সরকারি কোয়ার্টার বানানো হয়। ফলে সেই কোয়ার্টারে খারাপ জিনটি বিভিন্ন ধরনের পৈশাচিক ভয়ানক জানোয়ার বা জন্তুর রূপ ধারণ করে এবং কোয়ার্টারের ছাদে ঘুরে বেড়ায়। নতুন যারাই আসতো তারাই সেই কোয়ার্টারে 2-3 মাসের বেশি টিকতে পারতো না। এটাই ছিল ঘটনা যা আমার চাচাতো ভাই কখনোই ভুলবে না। উৎসাহ পেলে আরো কিছু ঘটনা কালেক্ট করার চেষ্টা করব। ধন্যবাদ ইউসুফ শাহরিয়ার ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত বড় একটা ঘটনা পাঠানোর জন্য, তাও এরকম ভয়ানক। আসলে এটা অবিশ্বাসের কিছু না, থাকে এমন এমন কিছু জায়গা থাকে। যখন আমরা আমাদের নানুদের দেশে ছিলাম তখন আমরা যেই বাসায় ভাড়া ছিলাম সেই বাসাটি বানানো হয়েছিল হিন্দুদের যেই লাশ পোড়ানো হতো সেই জায়গার উপরে। তাই আমরা যখন ছিলাম তখন কিছু জিনিস আমরা ফেস করেছি। এমন এমন রাত গিয়েছে যে যখন দেখতাম যে কারেন্ট বিদ্যুৎ চলে গেছে, যাওয়ার পরে পুরো ঘর ধোয়া ধোয়া হয়ে গেছে। যখন বিদ্যুৎ আসতো তখন দেখতাম যে পুরো ঘরে ছাই, মনে হতো যে কেউ ছাই পুরা ঘরে উড়িয়ে দিয়েছে, এমন একটা বিষয়। তারপরে আরো অনেক ইনসিডেন্ট ঘটেছে যেটা অন্য এপিসোডে শেয়ার করব। ইউসুফ শাহরিয়ার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এমন একটা ঘটনা শেয়ার করার জন্য। আশা করব আমাদের শ্রোতাদের এই ঘটনাটা পছন্দ হবে এবং আমি চাইবো আপনি আরো ঘটনা পাঠান। ধন্যবাদ এত সুন্দর করে লিখে পাঠানোর জন্য। আশা করবো আপনি আরো ঘটনা পাঠাবেন। প্রিয় দর্শক, আপনারা যারা এখনো গ্রুপে জয়েন হননি, ফেসবুক গ্রুপ জিনের রাজত্বের, এখনই জয়েন হয়ে যান। সেখানে অনেক আপডেট আসবে এই শো নিয়ে এবং ঘটনা নিয়ে। আপনারা ধরেন এই ঘটনা শুনছেন, এই ঘটনাটা কোথায় ঘটেছিল সেখানে ছবিও দেখতে পারবেন, বা এমন জায়গার ছবি দেখবেন যেখানে ঘটেছিল, জিন আছে এমন কিছু। তো সেগুলো জানার জন্য অবশ্যই সেই গ্রুপে জয়েন হতে হবে এবং সেপারেট চ্যানেল খুলবো কিনা সেই বিষয়ে কমেন্টে অবশ্যই বলবেন। আমি আছি ফারহান আপনাদের সাথে, আপনারা দেখছেন ইভিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব 17। চলে যাচ্ছি এখন আপনাদের প্রিয় এম সাইদ আহমেদ ভাইয়ের ঘটনায়। আসসালামু আলাইকুম ফারহান ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আমি এম সাইদ আহমেদ, জিনের রাজত্ব পরিবারের একজন নিয়মিত সদস্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বেস্ট ফ্রেন্ড এবং জিনের রাজত্ব পরিবারের একজন অন্যতম সদস্য মোহাম্মদ নাহিদ হোসেনের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা। সে আমার কাছে ঘটনাটি যেভাবে বর্ণনা করেছে আমি সেইভাবেই লিখছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাহিদ হোসেন, বাড়ি নওগাঁ জেলা মান্দা উপজেলার কালীপুর ইউনিয়নের একটি গ্রামে। বর্তমানে ঢাকা সাভার আশুলিয়ায় থাকি। আমি ছোটবেলায় রাজশাহীর একটি সুনামধন্য মাদ্রাসার হেফজ বিভাগে পড়েছি, যদিও হেফজ শেষ করা হয়ে ওঠে নাই। কয়েক পারা মুখস্থ করার পর পড়াশোনা ছেড়ে দেওয়া হয়েছে। ছোটবেলা থেকে শুরু করে এখনো পর্যন্ত অনেক ভৌতিক ঘটনার সম্মুখীন আমি হয়েছি। যেই ঘটনাগুলোর মধ্যে কয়েকটি ঘটনা আজকে আপনাদের মধ্যে শেয়ার করছি। সময় ছিল 2016 সালের শীতকাল। সব জায়গায় অনেক মাহফিল হচ্ছিল। তখন আমরা আমাদের গ্রাম থেকে বেশ খানিকটা দূরের একটা গ্রামে একজন সুপরিচিত বক্তার ওয়াজ শুনতে যাই। ওয়াজ শুনতে শুনতে অনেক রাত হয়ে যায়। রাত তখন প্রায় 1টা বাজে। আমরা 3 জন গিয়েছিলাম, আমি, আমার বড় ভাই এবং আমার এক চাচাতো ভাই। ফেরার পথে যেই রাস্তা দিয়ে ফিরব সেই রাস্তার শুরুতে একটি মোড় পড়ে। মোড়ের নাম কাঁঠালতলি। মোড়ে ঢোকার আগে রাস্তার 2 পাশে কাশবন ছিল। আমাদের স্থানীয় ভাষায় সেটাকে বলা হয় বন্যার থুপ। আমরা যখন সেই পর্যন্ত আসলাম তখন একটা জিনিস দেখে অবাক হয়ে যাই এবং ভয় পেয়ে আমরা 3 জন দাঁড়িয়ে গেলাম। আমরা দেখলাম 3 জন বাচ্চা কাশবনের পাশে বসে খেলা করছে। বাচ্চাগুলোর বয়স আনুমানিক 3-4 বছর হবে। এত রাতে 3 জন 3-4 বছরের বাচ্চা এমন নির্জন জায়গায় কেন? এটা দেখে আমাদের আর বুঝতে বাকি রইল না আসলে ওগুলো কোনো মানুষের বাচ্চা নয়, এগুলো জিনের বাচ্চা। তারপর কিছুক্ষণ অপেক্ষা করলাম আড়ালে দাঁড়িয়ে। বাচ্চাগুলো কিছুক্ষণ পর হঠাৎ গায়েব হয়ে গেল। এই দৃশ্য দেখে আমরা তো দোয়াদুরুদ পড়ছিলাম এবং তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। পথিমধ্যে আর কোনো সমস্যা হয়নি। তবে এই ঘটনায় আমার চাচাতো ভাই খুব বেশি ভয় পেয়ে যায় এবং পরের দিন তার খুব জ্বর আসে। তারপর স্থানীয় এক হুজুরকে ডেকে ঝাড়ফুঁক করিয়ে আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে যায়।
এটা ছিল প্রথম ঘটনা এবং আরও দুটো ঘটনা আছে, তবে সেই ঘটনায় যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে এরকম প্রায় সময় হয় রাস্তাঘাটে বিড়ালের বাচ্চা বা এমন কিছু কিছু জিনিস থাকে যেটা আসলে জিনের বাচ্চা হয়ে থাকে, বিশেষ করে বিড়ালদের মধ্যে। তো আমরা যদি আপনার সামনে বা আপনাদের সামনে কখনো কোনো বিড়াল এসে মানে আদর করার চেষ্টা করে বা ঘুরে ফিরে, তখন হঠাৎ করে তাকে মারতে যাবেন না বা ধাওয়া দিবেন না। দেখা গেছে সেটা কোনো বিড়াল নাও হতে পারে। এই জন্য আমাদের রাত বিড়ালে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন রাখা ভালো। তো চলে যাচ্ছি তার পরবর্তী ঘটনায়, মানে দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটা কিছুটা প্রথম ঘটনার সাথে মিল থাকলেও দ্বিতীয় ঘটনাটা অনেক রহস্যময় এবং ভয়ানক। সাল তখন 2016 অথবা 17 এমন হবে। একদিন আমি আর আমার এক বন্ধু অনেক রাতে আমাদের স্থানীয় বাজারের মোড় থেকে কিছু কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। কাজ শেষ করতে করতে রাত হয়ে যায় প্রায় 12টা। বলে রাখা ভালো, আমাদের গ্রামে ঢোকার আগে একটি ফাঁকা রাস্তা এবং একটা ব্রিজ আছে সেখানে। আমরা দুই বন্ধু গ্রামের পথে রওনা হলাম। আমরা যখন ব্রিজের একটু কাছে আসলাম তখন ব্রিজের দিকে খেয়াল করে দেখি ছোট ছোট বাচ্চারা ব্রিজের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়াদৌড়ি করছে। যেহেতু আমি মাদ্রাসায় পড়তাম এবং আগেও এমন দৃশ্য দেখেছি, তাই আমার আর বুঝতে বাকি রইল না এরও জিনের বাচ্চা। আমি কিছু দোয়া পরে শরীর বন্ধ করে নিলাম। হঠাৎ পিছন থেকে আমার পিঠে গরম একটা হাত স্পর্শ করলো। পিঠে হাত দিয়ে সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিয়ে আমার বন্ধুর হাত ধরলো। আমরা অবাক হয়ে তাকিয়ে দেখলাম একটা বৃদ্ধ লোক। সেই লোকটা আমাদের বলল, চলো আমি তোমাদেরকে এগিয়ে দিয়ে আসি। আমাদের বাড়ির কাছের রাস্তা পর্যন্ত সেই বৃদ্ধ লোকটি এগিয়ে দিয়ে আসে এবং আমাদেরকে বলল, এখন তোমরা বাড়ি যাও, আমি আর যাব না, এখন তোমাদের কোনো বিপদ নেই। ও আরেকটা কথা, আজকে তোমরা না হয়ে যদি অন্য কেউ হতো তাহলে হয়তো কোনো ক্ষতি হয়ে যেত। আজকের পর থেকে ওই পথে সাবধানে চলাফেরা করবে, মধ্যরাতে এই রাস্তা দিয়ে আসবা না। এই কথা বলে লোকটি চলে গেল। লোকটির কথা শুনে আর তার আচরণ দেখে আমি বুঝতে পেরেছিলাম ইনিও কোনো মানুষ নন। আরও একটা লক্ষণ দেখে বুঝতে পেরেছিলাম, যখন আমি শরীর বন্ধ করেছিলাম লোকটি আমার পিঠে হাত দিয়ে সাথে সাথে হাত সরিয়ে নিয়ে আমার বন্ধুর হাত ধরে এবং আমাদের নিয়ে এসেছে। তারপর লোকটি চলে গেল এবং আমাদের মধ্যে একটা ভয় কাজ করলো। আমরা দুজন একটা মসজিদের মাঠে নিজেদের সাইকেল রেখে দৌড়ে বাড়িতে চলে যাই এবং বাড়ি গিয়ে মা বাবাকে সব কিছু খুলে বলি। পরের দিন এক হুজুরের কাছে আমাদের নিয়ে যায় এবং ঝাড়ফুঁক করানো হয়। দ্বিতীয় ঘটনা শেষ করলাম। আমার কেন জানি প্রথম ঘটনার সাথে দ্বিতীয় ঘটনাটার মিল লাগতেছে, মানে কিছু মিল খুঁজে পাচ্ছি। মানে একই মনে হচ্ছে যে এই জিনেরই বাচ্চা হতে পারে বা সেই একই জিনিস হতে পারে যেটা আবার তাদের সামনে প্রকাশ পেয়েছে। আমি জানি না এটা আসলে আমি যেটা ভাবছি এমন কিছু হবে কি না, তবে আপনারা কমেন্টে প্লিজ জানাবেন যে এখন অবধি যে দুইটা ঘটনা শেয়ার করেছি সেগুলো আপনাদের কাছে কেমন লাগছে, এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও কমেন্টে বলবেন। আমাদের এম সাইদ আহমেদ ভাই সেটার উত্তর আশা করি দিবেন আপনাদেরকে। এখন চলে যাচ্ছি তার বন্ধুর 3 নম্বর ঘটনায়, মানে তৃতীয় ঘটনায়। এই ঘটনাটিও একটি মাহফিল শুনে আসার পথে ঘটেছে। এই মাহফিল শুনতেও আমি, আমার বড় ভাই এবং আমার চাচাতো ভাই গিয়েছিলাম। মাহফিল শেষ করে রাত 1টার দিকে 3 জন সাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলাম। আমাদের যে স্থানীয় গ্রামের বাজার আছে সেটা আমি প্রকাশ করছি না। তো সেই বাজারে আসতেই আশ্চর্যভাবে একবার বড় ভাইয়ার একবার আমার সাইকেলের চেন পড়ে যাচ্ছে। একটু পরপরই এভাবে চেন পড়া শুরু করছিল আর কি। এটা দেখে আমরা অবাক হলাম। তারপর আমার বড় ভাইয়ের সাইকেলের চেন আবার পড়ে গেছে। তখন সেখানে সবাই থেমে বড় ভাইয়ের সাইকেলের চেন তোলা দেখতেছিলাম আর একে অপরকে বলছিলাম, ভয় লাগছে নাকি? সবার জবাব ছিল না। যাই হোক, চেন তোলার পাশাপাশি আমরা একটু মজাও করছিলাম। ওই বাজারে একটা বহু পুরাতন বটগাছ আছে। হঠাৎ আমার চোখ যায় ওই বটগাছের দিকে। তাকিয়ে দেখি বিশাল লম্বা একটা পা বটগাছের পাশের দোকানের চালে, আরেকটা পা আরেক পাশের আরেকটা দোকানের চালে, এবং চুলগুলো মাথা থেকে
একদম মাটি পর্যন্ত ঝুলছে, সারা শরীর কালো কুচকুচে, বীভৎস ভয়ানক সে অবয়ব। আমি ইশারা দিয়ে আমার বড় ভাইকে দেখালাম। বড় ভাই সেটা দেখে তাড়াতাড়ি চেইন তুলে আমার চাচাতো ভাইকে কিছু না বলে তাড়াহুড়ো করে বাড়ি চলে আসে। এই ছিল আমার প্রিয় বন্ধু এবং জিনোর রাজত্ব পরিবারের অন্যতম একজন সদস্য মোহাম্মদ নাহিদ হোসেনের ঘটনা। নাহিদ ভাই এবং তার সাথে ঘটে যাওয়া এবং ওনাদের গ্রামে ঘটে যাওয়া অনেক ভয়ানক ঘটনা আছে। দর্শক যদি পছন্দ করে এবং চায় তাহলে অবশ্যই আমি লিখে পাঠাবো। আমি এম সাইদ আহমেদ জিনের রাজত্বের সকল দর্শকদের জিনের রাজত্ব গ্রুপে জয়েন করে জিনের রাজত্ব পরিবারের একজন সদস্য হওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। লাস্ট কথাটা আপনাদের জন্য ছিল যে এম সাইদ আহমেদ ভাই চায় যে আমাদের জিনের রাজত্ব যে গ্রুপটি আছে সেখানে আপনারা জয়েন হয়ে আমাদের জিনের রাজত্ব পরিবারের একজন সদস্য হয়ে যান। যেটা আমি বলেছি যে লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে, সেখানে আপডেট পেতে চাইলে সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবেন। তার বন্ধুর যে ঘটনাগুলো শেয়ার করা হয়েছে, যদিও ভাগ 3টা ঘটনা, কিন্তু একটার সাথে একটা কানেক্টেড মনে হচ্ছে যে একই জায়গার মানে জিন, মানে একই জায়গার জিনিস সব কিছু, ঠিক আছে? মানে আপনি একই জায়গাতে চলাফেরা করছেন, একদিন একটা লোকের সাথে দেখা হলো, 2 দিন পরে একই লোকের সাথে দেখা হলো এবং আরেকটি ঘটনা ঘটলো, মানে এমন কিছু কানেকশন আছে মনে হচ্ছে। আমি সঠিক কিনা সেটা আমি জানি না, তবে আমার মনে হচ্ছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কেমন লেগেছে ঘটনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি চলে যাচ্ছি এম সাইদ আহমেদ ভাইয়ের পাঠানো আরেকটি ঘটনাতে। সে যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই আমি পড়ছি এবং এটি একটি কালেক্টেড ঘটনা। আসসালামু আলাইকুম ফারহান ভাই, আশা করি আপনি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম মোহাম্মদ ফাহিম হাসান, বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়। আমি যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটা আমার মাদ্রাসায় পড়াকালীন ঘটে যাওয়া একটি ঘটনা। তখন আমি মাদ্রাসায় নাজিরা বিভাগে পড়ি। তখন আমি দিনে মাদ্রাসায় পড়তাম এবং রাতে বাসায় ঘুমাতাম। মাদ্রাসা থেকে আমার বাসা ছিল মোটামুটি ভালোই দূরে। প্রতিদিন আমার মা লাইট নিয়ে দাঁড়িয়ে থাকতো আমার জন্য রাত 10:30। কিন্তু ঘটনার দিন হুজুর তার কিছু কাজের জন্য বাহিরে যায়। বাহিরে তখন বৃষ্টি হচ্ছিল। হুজুর বাহিরে যাওয়ার জন্য সেদিন একটু দেরিতে ছুটি হয়, রাত 11:30। বাহিরে সেই দিন বৃষ্টি থাকার কারণে আমার মা আমাকে এগিয়ে নিতে আসতে পারেনি। যখন আমি বের হই তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আমার মনেও কেমন ভয় লাগতেছিল। তারপরও আমি হাঁটা শুরু করি। মাদ্রাসা থেকে কিছুটা দূরে যাওয়ার পথে দেখি বাম পাশ থেকে একটা কালো বিড়াল হেঁটে যাচ্ছে আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছে। আমার তখন আরও ভয় লাগে। আমি তখন জোরে হাঁটা শুরু করি, কিন্তু একটু সামনে আগাতেই দেখি সামনে আবারও ওই কালো বিড়ালটা। তখন আমি ভয়ে দোয়া ইউনুস পড়া শুরু করি। তারপর দেখি বিড়ালটা দৌড় দিল। আমিও তখন দৌড় দিয়ে আমাদের বাড়ির সামনে চলে আসি। তখন দেখি একটা মহিলা ঘোমটা দেওয়া ঠিক আমাদের বাড়ির সামনে থেকে আসতেছে। আমি তখন তাকে দেখে সাহস পেলাম, কিন্তু অবাক করা একটা কথা হলো আমাদের বাড়ির সামনে একটা গাছ ফেলানো ছিল। তখন আষাঢ় মাস, তাই ওইটার উপর দিয়ে আসা যাওয়া করতে হতো, কারণ বাড়ির সামনে তখন কাদা কাদা হয়ে থাকতো। আমি এগোতেই সে আমার সামনে পড়লো, কিন্তু আমি ছিলাম সেই ফালানো গাছটার উপর, কিন্তু সে আমার পাশ দিয়ে চলে গেল, তাও কাদার মধ্য দিয়ে। আমি ভাবলাম সে হয়তো বয়স্ক মহিলা, তার দিকে আমি লাইট ফেললাম। মহিলাটার পায়ের দিকে লাইট মেরে দেখে আমি অবাক হয়ে যাই। তার পায়ে একটু কাদা লাগে নাই, কিন্তু সে তো কাদা দিয়ে হেঁটে যাচ্ছিল। আর সে যেই দিকে যাচ্ছে ওই দিকে আমাদের একটা তাল গাছ আছে। এইটা থেকে তাড়াতাড়ি করে আমি বাড়িতে ঢুকলাম। তারপর ঢুকে মাকে জিজ্ঞাসা করলাম, মা ঘরে কি কেউ আসছিল? মা বলল, না, কেউ তো আসে নাই। আমি আবার জিজ্ঞাসা করলাম, তাহলে ঘরের সামনে কাপড় পরা মহিলাটা কে ছিল? তারপর মা বলে, তুই কি কিছু দেখেছিস? আমি বললাম, না, কিছু না, কিন্তু এটা আমি শুয়ে শুয়ে ভাবছিলাম। আমার কিন্তু খুব ভয় লেগেছিল। পরের দিন আমার জ্বর আসে।
সকালে উঠে মাকে সব ঘটনা খুলে বললাম। তারপর মা বলল, এই মহিলাকে প্রায় দেখা যায়, আমি, তোর চাচি, তোর দাদি সবাই ওই মহিলাকে দেখেছি রাতের বেলা। তারপর এক হুজুরের কাছ থেকে পানি পড়া এনে সেটা খাওয়ায়। তারপর আমি সুস্থ হলাম আল্লাহর রহমতে। এই ছিল ঘটনা ফারহান ভাই। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন। আমার কাছে আরও কিছু ঘটনা আছে, ইনশাল্লাহ পাঠাবো। তো এই ছিল এম সাইদ আহমেদ ভাইয়ের কালেক্টেড ঘটনা, যেটা হচ্ছে মোহাম্মদ ফাহিম হাসান শেয়ার করেছেন। ধন্যবাদ এরকম একটা সুন্দর অদ্ভুত রকমের একটা ঘটনা পাঠানোর জন্য। অবশ্য সাইদ আহমেদ ভাইয়ের সব ঘটনাগুলো আমার কাছে ভালো লাগে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে বলবেন। এম সাইদ আহমেদ ভাই আরও ঘটনা পাঠাবে কি না সেটাও জানাবেন। তো আমি ফারহান এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। আপনারা দেখছেন ইবিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব 17। আমি চলে যাচ্ছি এখন আজকের পর্বের সর্বশেষ ঘটনায়। আসসালামু আলাইকুম ফারহান ভাই, নড়াইল থেকে বলছি। আজকে আমি একটা ঘটনা শেয়ার করব। এই ঘটনাটি হচ্ছে আমার বাবার সাথে ঘটে যাওয়া। সাল তখন 2005। আব্বু বেড়াতে গিয়েছিল তার ভাইয়ের বাড়ি। তো রাতে খাওয়া দাওয়া শেষ করে বাইরে বের হয়ে একটু বাতাস খাওয়ার জন্য, কেননা তখন কারেন্ট ছিল না। বলে রাখা ভালো, আব্বু যে আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিল সেই বাড়ির জায়গাটা অনেক আগে শ্মশান ছিল, কিন্তু আব্বু যেহেতু প্রথমবার গিয়েছিল সেজন্য সেটা সে জানতো না। তো বাতাস খাওয়ার জন্য বাহির দিয়ে হাঁটাহাঁটি করছিল। আমার আব্বুর ভাইরা ভাই মানে আমার খালু, সে হঠাৎ করে কোথা থেকে যেন চলে আসলো। এই ঘটনাটির শেষে একটি টুইস্টও আছে। তো আমার খালু আমার আব্বুকে বলল যে আসেন আশপাশ থেকে ঘুরে আসি। তো আমার বাবাও গেল তার সাথে। যেতে যেতে একটা পুকুরের পাড়ে আমার বাবাকে নিয়ে আসলো আমার খালু। আমার আব্বু তার সাথে কথা বলতে চাইলে সে কোনো কথাই বলেনি, চুপচাপ হেঁটে যাচ্ছে। তো পুকুরের পাড়ে আসার পর হঠাৎ আমার আব্বুর ঘাড় ধরে জোর করে টেনে হিঁচড়ে পুকুরের মধ্যে নিয়ে যেতে চাইল এবং এক পর্যায়ে পুকুরের একদম কাছেই নিয়ে গেল জোর জবস্তি করে। কিন্তু আব্বু তৎক্ষণাৎ একটি গাছ ধরে ফেলল এবং দোয়া পড়তে লাগলো। শেষ পর্যন্ত আব্বুকে কোনোভাবে নিতে পারলো না। তখন আব্বুকে আমার খালু বলল, আজকে তুই বেঁচে গেলি। এই বলে সে পুকুরের মধ্যে চলে যায়, কিন্তু তার হাতে আব্বুর মাথার একগুচ্ছ চুল নিয়ে যায়। তখন আব্বু দৌড়ে উপরে উঠে এবং দেখতে পায় সেটা কোনো মানুষ ছিল না, কেননা সে হঠাৎ কান্না করে পানিতে মিলিয়ে যায়। আব্বু এটা দেখে বাড়ি আসে এবং দেখে আমার আব্বুর ভাইরা ভাই ঘরের মধ্যে রয়েছে, মানে আমার খালু সে ঘরের মধ্যেই রয়েছে। তার মানে এতক্ষণ যে ছিল সে তাহলে কোনো মানুষই ছিল না। তখন আব্বুকে ওরকম অবস্থায় দেখে সবাই জিজ্ঞাসা করলো কি হয়েছে। আব্বু সব ঘটনা খুলে বলে এবং কিছু সময় পর আমার আব্বুর জ্বর চলে আসে। তখন এক কবিরাজ হুজুর আনা হলো এবং তার চিকিৎসা দেওয়া হলো। আল্লাহর রহমতে 2 দিন পর সুস্থ হয়ে যায়। তো পরে জানা যায় সেই পুকুরটায় নাকি হিন্দুদের লাশ গোসল করানো হতো এবং সেই পুকুরে অনেক মানুষই আত্মহত্যা করেছে। এজন্য নাকি রাত 12টার পর বাহির বের হলে প্রতিনিয়ত মানুষের সাথে এরকম ঘটনা ঘটে। এখনও মাঝে মধ্যে দেখা যায় বা শোনা যায় সেই পুকুরটা থেকে কান্নার আওয়াজ। গল্পের শুরুর দিকেই বলেছিলাম আমার খালুদের বাড়ির সহ সেই পুকুরটা ছিল একটি শ্মশান। ধন্যবাদ স্বাধীন বিন সাজ্জাদ ভাই, ধন্যবাদ আপনাকে আপনার বাবার সাথে ঘটে যাওয়া এরকম ঘটনা শেয়ার করার জন্য। ভালো লেগেছে আমার কাছে। আমি যেরকম বলেছিলাম যে আমাদের নানুদের দেশে যখন ছিলাম তখন আমরা যে বাসা ভাড়া থাকতাম সেখানে এরকম শ্মশান, মানে এটাই বলছিলাম আর কি, এখানে মানে হিন্দুদের লাশ পোড়ানো হতো, এই কার্যক্রম করা হতো। তো এটা অবিশ্বাস্য কিছু না বা বিশ্বাস করার মতো কিছু না। তবে আল্লাহর রহমতে আপনার বাবা যে সেখান থেকে বেঁচে আসতে পেরেছে এটা অনেক বড় বিষয়, আল্লাহর রহমত ছিল। তো প্রিয় দর্শক, আজকের পর্ব এতটুকুই। আশা করি আজকের পর্বটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং প্লিজ যারা ঘটনা শুনছেন তারা ঘটনা বা এপিসোড শেয়ার করেন আপনাদের ফ্রেন্ড বা আত্মীয়দের সাথে এবং ঘটনা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন। রিসেন্টলি গত 16 পর্বর রিচ খুবই খারাপ ছিল, জানি না কেন। আশা করব এই ঘটনাতে আপনারা ভালো রেসপন্স দেখাবেন এবং শেয়ার করবেন। আমি এতক্ষণ ফারহান ছিলাম আপনাদের সাথে। আপনারা শুনছিলেন ইবিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব 16।
যারা যারা ঘটনা পাঠিয়েছেন, সাইদ আহমেদ ভাই, তারপরে সাজ্জাদ ভাই, তারপর আরও যারা ঘটনা পাঠিয়েছেন তাদের ঘটনা শেয়ার করেছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আশা করব আপনারা আবার ঘটনা পাঠাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।